বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পদার্থবিজ্ঞান ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসটি গত ক্লাসের ধারাবাহিক ক্লাস। আজকে আমি আলোচনা করব পীড়ন টপিকটি নিয়ে। এই পীড়ন টপিকটি খুবই ইম্পর্টেন্ট একটি টপিক। বিকৃতি এবং পীড়ন এই দুটি টপিক প্রায় রিলেটেড। আমরা বিকৃতি টপিকটা যদি ভালো করে বুঝে থাকি তাহলে এটা খুব সহজে বুঝতে পারবো। আমি আলোচনায় চলে যাচ্ছি। পীড়ন বিষয়টা কি এবং আমরা এটার ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করব। দেখো, আমরা এই পীড়ন আলোচনা করার আগে আমি একটু আলোচনা করি চাপ বিষয়টা। সবাই আমরা জানি, তাই না? চাপ কাকে বলে? দেখো, আমরা যদি চাপ লিখি যে চাপ অর্থাৎ প্রেসার, চাপ সমান হলো F/A অর্থাৎ বল বাই ক্ষেত্রফল। অর্থাৎ আমরা যদি এটাকে সংজ্ঞা দেই তাহলে এটা এরকম আসে যে কোনো বস্তুর একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ বল প্রযুক্ত হয় তাকে বলা হয় কি? চাপ। অর্থাৎ একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে চাপ বলে বা প্রেসার বলে। ঠিক আছে? পীড়নকে যদি আমি গাণিতিকভাবে লিখি তাহলে পীড়নটাও একই রকম আসে। দেখবা তোমরা বইয়ে পীড়নটাও একই রকম ভাবে লেখা গাণিতিকভাবে। অর্থাৎ পীড়নও এরকম ভাবে লেখা পীড়ন সমান বল বাই ক্ষেত্রফল। সুতরাং আমরা বলতে পারি চাপ এবং পীড়ন সংখ্যাগতভাবে একই বিষয়, তবে আমাদের ভাষাগতভাবে অনেকটা পার্থক্য আছে। ঠিক আছে? কি পার্থক্য সেটা আমরা আলোচনা করব। আমি দুটা পাশাপাশি লিখলাম এই জন্যই যাতে তুমি খুব সহজে, যেহেতু আমরা চাপ কাকে বলে চাপ সম্পর্কে সবাই জানি, সুতরাং আমাদের যাতে পীড়নটা মনে থাকে। অর্থাৎ পীড়নটা কিন্তু আমাদের নতুন, চাপটা কিন্তু আমি সেই 6-7 থেকে পড়ে আসছি। ঠিক আছে? অর্থাৎ হাই স্কুলে আমরা চাপটা পড়ছি, সবাই জানি আমরা, বাট পীড়নটা কিন্তু আমাদের নতুন টপিক। সুতরাং চাপের সাথে যদি আমি কম্পেয়ার করে পড়ি তাহলে বুঝতে পারবো। আমরা বলছিলাম যে কোনো একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে কি বলে? চাপ বলে। কিন্তু পীড়নের ক্ষেত্রে দেখো, পীড়নের ক্ষেত্রে এই বলটা প্রযুক্ত বল না, এই বলটা একটু অন্যরকম। কিরকম? সেটা এরকম হবে যে একক ক্ষেত্রফলের উপর বিকৃতি সাধনকারী বলকে পীড়ন বলে। এই যে বলটা, এই বলটা হলো বিকৃতি সাধনকারী বল। দেখো, বিকৃতি সাধনকারী বল। ঠিক আছে? দেখো, আর এটা হলো প্রযুক্ত বল। এইটুকুই আমাদের পার্থক্য। ঠিক আছে? প্রযুক্ত বল খুব ভালো করে লক্ষ্য করো। চাপের উপরে যে বলটা, যে ফোর্সটা, সেটা হলো প্রযুক্ত বল, আর পীড়নের যে বলটা সেটা হলো বিকৃতি সাধনকারী বল। এখন দেখো, বিকৃতি সাধন আমরা গত ক্লাসে বিকৃতি নিয়ে আলোচনা করছি। বিকৃতি কাকে বলে, বিকৃতি কিভাবে হয়। কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করি, বস্তুর যদি আকার আকৃতি যদি পরিবর্তন হয় অথবা আয়তন যদি পরিবর্তন হয় তখন তাকে আমরা বলি কি? বিকৃতি। এখন বস্তুর যদি আকারের কোনো পরিবর্তন হলো না, অর্থাৎ বস্তুর লম্বা হলো না, বস্তুর আয়তনের কোনো পরিবর্তন হলো না, তাহলে কিন্তু তাকে আমরা বিকৃতি বলি না। তাহলে এখানে আমরা বলছি যে পীড়নের যে বলটা উপরে সেটা অবশ্যই হতে হবে কি? বিকৃতি সাধনকারী বল। যেমন আমি একটা উদাহরণ দেখাই। আমি এই বোর্ডের উপর বল প্রয়োগ করছি, দেখো, অথবা আমার হাতে যে মার্কারটা আছে, লক্ষ্য করো, খুব ভালো করে লক্ষ্য করো, মনোযোগ দাও, তাহলে সহজে বুঝতে পারবে। এই মার্কারের উপর আমি হাত দিয়ে অর্থাৎ হাতের আঙ্গুল দিয়ে আমার ভিতরের দিকে বল প্রয়োগ করছি। দেখো, অর্থাৎ মার্কারের উপর বল প্রয়োগ করছি, আমি দুই দিক থেকে বল প্রয়োগ করছি। যেভাবে দুই দিক থেকে বল প্রয়োগ করছি, দেখা গেল কি মার্কারের আকারের কোনো পরিবর্তন হয় নাই, অর্থাৎ মার্কারের কোনো বিকৃতি হয় নাই। তাহলে এই যে এরিয়াটা, এই যে ক্ষেত্রফলটা, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলতেছি আমরা, এই যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলের উপর যে বলটা আমরা প্রয়োগ করলাম সেই বলটা কি বল হয়ে গেল? বিকৃতি সাধনকারী বল কিন্তু হলো না, সেই বলটা হয়ে গেল প্রযুক্ত বল। তাহলে এই মার্কারের উপর আমরা একক ক্ষেত্রফলের, অর্থাৎ এই মার্কারের এই ক্ষেত্রফলের উপর আমরা যে বল প্রয়োগ করছি, সুতরাং এটা কিন্তু পীড়ন হয় না, এটা হলো কি? চাপ। যদি এই মার্কারের উপর দুই পাশে বল প্রয়োগ করার পর যদি মার্কারের দৈর্ঘ্য কমে যেত, অথবা আমি দুই পাশে টান দেওয়ার পর যদি মার্কারের দৈর্ঘ্য বৃদ্ধি পেত, অর্থাৎ বিকৃতি হতো, তাহলে ওই বলটা বিকৃতি সাধনকারী বল হয়ে যেত এবং সেটাই হয়ে যেত কি? পীড়ন। তাহলে আমরা খুব সহজে বুঝতে পারছি যে পীড়ন এবং চাপের মধ্যে পার্থক্যটা কি। পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্ন আসে যে প্রত্যেক পীড়নই চাপ কিন্তু প্রত্যেক চাপ পীড়ন না। এই প্রশ্নটা একটু লক্ষ্য রাখো। প্রত্যেক পীড়নই চাপ, পীড়ন হলে অবশ্যই চাপ হবে, কারণ চাপ হলো যে কোনো বস্তুর উপর, একক ক্ষেত্রফলের কোনো বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করা হয় সেই বলের পরিমাণটা হলো কি? চাপ। এখন পীড়নের ক্ষেত্রে দেখো, পীড়নের ক্ষেত্রে কিন্তু বল প্রয়োগ করা হয়, তবে সেই বলের কন্ডিশন হলো সে বল দ্বারা বিকৃতি হতে হবে। যদি সে বল দ্বারা বিকৃতি না হয় তাহলে কিন্তু পীড়ন হবে না। তাহলে পীড়ন এবং চাপের মাঝে আমরা পার্থক্য পেয়ে গেলাম। পীড়নের সংজ্ঞাটা তাহলে কি হবে? একক ক্ষেত্রফলের উপর বিকৃতি সাধনকারী বলকে বলা হচ্ছে কি? পীড়ন। আর চাপের সংজ্ঞাটা হলো একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে বলা হচ্ছে কি? চাপ। এই আমাদের খুব ইজি করে আমি বলে দিলাম। দেখো, এই দুইটার একক, মাত্রা এগুলি সব একই, যেহেতু সংখ্যাগতভাবে
চাপ এবং পীড়ন একই, সুতরাং চাপের একক এবং পীড়নের একক একই রকম। যেমন পীড়নের বলের একক নিউটন, এটার একক মিটার স্কয়ার, তাহলে আমরা লিখতে পারি নিউটন পার মিটার স্কয়ার। এটাকে আবার প্যাসকেলও লিখতে পারি আমরা, তাই না? তাহলে পীড়নের একক হলো নিউটন পার মিটার স্কয়ার অথবা প্যাসকেল, যেটা চাপের একক অথবা চাপের মাত্রা পীড়নের মাত্রা সেম একই রকম, ওটার কোনো পার্থক্য নেই, জাস্ট আমরা দুইটার ভাষাগতভাবে পার্থক্য আছে। তাহলে আমি সেই পীড়নের এখন ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করব। দেখো পীড়নের ক্লাসিফিকেশনটা কিরকম হয়। আমরা যখন বিকৃতির ক্লাসিফিকেশন পড়ছিলাম সেখানে তিন ধরনের বিকৃতি পেয়েছিলাম, ঠিক আছে? দৈর্ঘ্য বিকৃতি, আয়তন বিকৃতি, কৃন্তন বিকৃতি। তাহলে প্রত্যেকটা বিকৃতির জন্য যেহেতু পীড়ন হয়, বিকৃতি সাধনকারী বলের জন্য যেহেতু পীড়ন হয়, সুতরাং আমরা বলতে পারি প্রত্যেকটা বিকৃতির জন্য আমরা একটা করে পীড়ন পাবো, ঠিক আছে? বলতে পারি 1 নাম্বার দৈর্ঘ্য পীড়ন, দেখো দৈর্ঘ্য পীড়ন। 2 নাম্বার বলতে পারি আমরা আয়তন পীড়ন, আয়তন পীড়ন। 3 নাম্বার বলতে পারি আমরা কৃন্তন পীড়ন, হ্যাঁ, কৃন্তন পীড়ন বা ব্যবর্তন পীড়ন বা মুচুর পীড়ন, ঠিক আছে? অর্থাৎ আমরা তিনটা পীড়নই পাবো, যেভাবে তিনটা বিকৃতি পেয়েছি ঠিক সেভাবে আমরা তিনটা পীড়ন পাবো। তাহলে এখন আমরা সেই তিনটা পীড়ন নিয়ে আলোচনা করব। ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো, আমাদের এখান থেকে বোর্ড পরীক্ষায় অবশ্যই 1-2 মার্ক বা 3 মার্ক আসবে, ঠিক আছে? ছোট প্রশ্ন, আমি গাণিতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করে দেব। প্রথম আমরা আলোচনা করব দৈর্ঘ্য পীড়ন। দৈর্ঘ্য পীড়ন বিষয়টা কি? দেখো দৈর্ঘ্য পীড়ন বিষয়টা হলো, এটা বোঝানোর জন্য আমি একটা বস্তু নিয়ে নিলাম। দেখো আমি একটা সিলিন্ডার আকৃতি বস্তু নিয়ে নিলাম, এখানে সিলিন্ডার আকৃতি বস্তু নিয়ে নিলাম এটা, অর্থাৎ আমার হাতে যে মার্কারটা আছে এটা কিন্তু একটা সিলিন্ডার, হ্যাঁ, সিলিন্ডার আকৃতির বস্তু, এই যে মার্কারটা, ঠিক আছে? এটা একটা সিলিন্ডার, ঠিক আছে? এই সিলিন্ডার আকৃতির বস্তু নিয়ে নিলাম। আমরা জানি বিকৃতি ঘটাতে হলে সমান পরিমাণ দুই দিকে বল প্রয়োগ করতে হয়, কারণ এই চ্যাপ্টারে আমরা বস্তুর অবস্থার পরিবর্তন ঘটাবো না, এই চ্যাপ্টারে আমরা বস্তুর আকার, আকৃতি, আয়তন এগুলির পরিবর্তন ঘটাবো, ঠিক আছে? অর্থাৎ বিকৃতি মানে বস্তুর আকারের পরিবর্তন, আকৃতির পরিবর্তন, বস্তুর আয়তনের পরিবর্তন, বস্তুর অবস্থার পরিবর্তন না। আমার হাতে মার্কার এখানে আছে, আমি এখানে নিয়ে গেলাম, এটা কিন্তু বিকৃতি না, ঠিক আছে? এটা জাস্ট অবস্থার পরিবর্তন। আর এই অবস্থার পরিবর্তনকে রোধ করার জন্য, বাদ দেওয়ার জন্য আমরা একটা বস্তুর উপর সমান পরিমাণ বল প্রয়োগ করতে হবে। তাহলে এই বস্তুর উপর এই দিকে একটা বল প্রয়োগ করলাম F বল, এই দিকে একটা বল প্রয়োগ করলাম F বল, ঠিক আছে? বল প্রয়োগ করলাম। তাহলে বল প্রয়োগ করার পর যেহেতু দুই দিকে বল প্রয়োগ করছি, বিকৃতি হতে হবে। যেহেতু আমি পীড়ন নিয়ে আলোচনা করছি, বিকৃতি হলো, বিকৃতি হওয়ার পর এটা কি বৃদ্ধি পেয়ে গেল, ঠিক আছে? বিকৃতি হওয়ার পর বৃদ্ধি পেল, তাহলে তার দৈর্ঘ্য বরাবর যেহেতু বিকৃতি হলো, তাহলে আমাদের এই যে দৈর্ঘ্য পীড়নটা আমরা পাবো, সেই পীড়নটা হলো F/K। তাহলে আমাদের সংজ্ঞাটা কিরকম হবে? সংজ্ঞাটা হবে যে একক ক্ষেত্রফলের উপর দৈর্ঘ্য বিকৃতি ঘটানোর জন্য যে বিকৃতি সাধনকারী বল প্রয়োগ করতে হবে, অথবা দৈর্ঘ্য বিকৃতি ঘটানোর জন্য একক ক্ষেত্রফলের উপর বিকৃতি সাধনকারী বলকে দৈর্ঘ্য পীড়ন বলে। দেখো তুমি যে কোনো ভাবে বলতে পারো কথাটা, আমার কথার সাথে লক্ষ্য করো। দৈর্ঘ্য বিকৃতি ঘটানোর জন্য একক ক্ষেত্রফলের উপর বিকৃতি সাধনকারী বলকে বলা হচ্ছে কি দৈর্ঘ্য পীড়ন। এটা কিন্তু দৈর্ঘ্য পীড়ন। আমাদের এই বিষয়টা একই রকম আসতেছে, বাট আমাদের ভাষাটা একটু দৈর্ঘ্য কথা বলে দিতে হবে। এখানে একটু লক্ষ্য করো, এইটার দৈর্ঘ্য পীড়নটা আমি কিভাবে বের করব। যেমন আমি ধরে নিলাম এই সিলিন্ডারের ব্যাসার্ধ হলো কি R। যেহেতু সিলিন্ডার, আমার হাতে দেখো একটা মার্কার আছে, এই মার্কার যেহেতু বৃত্তের মতো, সিলিন্ডার যেহেতু, তার মানে অবশ্যই তার রেডিয়াস থাকবে, ব্যাসার্ধ R। তাহলে ক্ষেত্রফলটা কত হবে? আমি বল প্রয়োগ করলাম মনে করো 10 নিউটন, এবং সেই ব্যাসার্ধের পরিমাণ হলো 1 মিটার। অর্থাৎ সিলিন্ডারের ব্যাসার্ধ 1 মিটার অনেক বড় হয়ে যায়, আমি ধরে নিলাম 0.2 মিটার, হ্যাঁ, সিলিন্ডারের ব্যাসার্ধ হলো 0.2 মিটার। তাহলে এই সিলিন্ডারের উপর 10 নিউটন বিকৃতি সাধনকারী বল আমি প্রয়োগ করলাম। এখন আমাকে বলবো যে এর পীড়ন নির্ণয় করো, তোমার প্রশ্ন আসলো এর পীড়ন নির্ণয় করো। তাহলে আমরা মান বসিয়ে দেবো। দেখো 10, এখানে আরেকটা বিষয় মনে রাখতে হবে, এই 10 নিউটন আমি এই দিক দিয়েও কিন্তু 10 নিউটন প্রয়োগ করছি। তুমি আবার দুইটা বল যোগ করে দিও বা দুইটা বল বিয়োগ করে দিও, দুইটা বলের লব্ধি বের করবা, এরকম কিছু না। আমরা যে কোনো একটা বল নিব, আসলে আমাদের একটা বলই কাজ করছে, ঠিক আছে? দুইটা বল আমরা নিচ্ছি যাতে বস্তুর অবস্থার পরিবর্তন না হয়, ঠিক আছে? অথবা আমরা আরেকটা কাজ করতে পারতাম, এই অংশটাকে কোনো দৃঢ় অবলম্বনে আমরা আটকে দিতে পারতাম, তখন এইখানে আমরা বল প্রয়োগ করতে পারতাম। অর্থাৎ সহজে মনে রাখবা যে আমাদের যে বিকৃতি সাধনকারী বল, এখানে একাধিক বল যাই হোক না কেন, চায়ের দিকে যে একটা বস্তু, যেমন যখন আমরা আয়তন বিকৃতি বলবো তখন চায়ের দিকে বস্তুর উপর বল প্রয়োগ করতে হয়, বল কিন্তু একটা নিতে হবে, ঠিক আছে? কারণ সবটি বলের মান যেহেতু সমান। এ, তাহলে এ হবে, এ কি হবে এখানে? এ বিষয়টা অনেকে হয়তো বা চিন্তা করো, অনেকে আমরা দেখছি যে তোমরা যখন গাণিতিক সমস্যাগুলি সলভ করো তখন এই ক্ষেত্রফলটা এই টোটালটার ক্ষেত্রফল দিয়ে দাও, ঠিক আছে? অর্থাৎ এই সিলিন্ডারের টোটাল ক্ষেত্রফল দিয়ে দাও না, এরকম হবে না। এটাই ক্ষেত্রফলটা হবে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, অর্থাৎ এটাকে কেটে দেওয়ার ফলে, এটাকে প্রস্থ বরাবর কেটে দেওয়ার ফলে যে ছেদটা হবে, সেই যে ছেদকটা হবে, সেই ছেদকের ক্ষেত্রফল। অর্থাৎ সহজ কথা হলো, যে অংশের উপর আমি বল প্রয়োগ করব ঠিক ওই অংশের ক্ষেত্রফল। তাই বল প্রয়োগ করতেছি কিন্তু আমরা যে এরকম একটা বৃত্তের
অংশের উপর, হ্যাঁ বৃত্তাকার অংশের উপর। তাহলে বৃত্তাকার অংশ যেহেতু সিলিন্ডার, তাহলে এর ক্ষেত্রফল a সমান এর জায়গায় হয়ে যাবে কি পাই আর স্কয়ার। তাহলে দেখো এখানে হয়ে যাবে 10 পাই আর এর মান হলো 0.2 স্কয়ার। তাহলে আমাদের এই মানটা কিন্তু চলে আসবে। দেখো এই মানটা আমি একটু বের করে তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে এখানে উপরে আসতেছে 10, নিচে আসতেছে পাই 0.2 স্কয়ার। তাহলে আমাদের এখানে যে মানটা আসে সেই মানটা হলো 79.58 নিউটন পার মিটার স্কয়ার। তাহলে এই বস্তুর পীড়ন হলো 79.58 নিউটন পার মিটার স্কয়ার। দেখো পীড়ন কিন্তু আমরা বের করে ফেললাম, ঠিক আছে। একই রকম ভাবে তোমরা অন্য যে কোনো শেপ যদি আসে, যেমন মনে করো এই সিলিন্ডার আসলো না, ঠিক আছে, একটা দণ্ডাকৃতি বস্তু আসলো, ঠিক আছে, তখন তোমরা পীড়ন কিভাবে বের করবে? মনে করো এটা এরকম ভাবে আসলো, ঠিক আছে, একটা বস্তু দিলাম আমরা, ঠিক আছে, এই বস্তুটা এরকম ভাবে আসলো, এরকম ভাবে একটা বস্তু আসলো, এরকম একটা বস্তু, সরি এটা একটা হ্যাঁ, মনে করো এরকম একটা বস্তু আসলো, অর্থাৎ সহজ কথা যেটা, যে একটা দণ্ডাকৃতি বস্তু আসলো, তখন আমাদের এটার পীড়নটা কিভাবে বের করবো? সেম একই রকম ভাবে আমাদের যে পরিমাণ বল প্রয়োগ করবো, মনে করো এই অংশটা আমরা এটাকে দৃঢ় আটকিয়ে দিলাম, এখানে আমি বল প্রয়োগ করলাম 10 নিউটন বল প্রয়োগ করলাম। আমরা বল প্রয়োগ করছি কার উপরে? দেখো এই যে এই অংশটার উপরে, তখন এইটার ক্ষেত্রফল হয়ে যাবে। তাহলে এটার ক্ষেত্রফল কি হবে? এটার ক্ষেত্রফল যেহেতু এটা দণ্ডাকৃতি বস্তু, তাহলে এটার ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য ইনটু প্রস্থ দেওয়া থাকলো, মনে করো এটার দৈর্ঘ্য দেওয়া আছে 0.2, প্রস্থ দেওয়া আছে 0.2 এবং এখান থেকে এইটুকু দৈর্ঘ্য দেওয়া আছে কত? 0.5। তাহলে আমাদের পীড়ন হবে কত? এটার দৈর্ঘ্য পীড়ন হবে 10 বাই দৈর্ঘ্য ইনটু প্রস্থ, অর্থাৎ 0.2 ইনটু 0.5, অর্থাৎ বল বাই কি ক্ষেত্রফল। তাহলে এইটার মান যা আসবে সেটাই কিন্তু আমাদের পীড়ন হয়ে যাবে। অর্থাৎ তুমি যে কোনো শেপের পীড়ন বের করতে পারবা। মনে রাখতে হবে যে অংশের উপর তুমি বল প্রয়োগ করবা, ঠিক ওই অংশের ক্ষেত্রফলটা তোমার নিচে বসাতে হবে, আর যে বল প্রয়োগ করবা সেই বলের মানটা তোমার উপরে বসাতে হবে। আমাদের দৈর্ঘ্য পীড়ন কমপ্লিট হয়ে গেল, আশা করি বুঝতে পারছো। এখন আমি আলোচনা করব আয়তন পীড়ন। আয়তন পীড়ন খুব ইজি, একই রকম ভাবে দেখো আয়তন পীড়ন আমরা গতকালকে আয়তন বিকৃতির কথা একটু মনে করে দিচ্ছি। আয়তন বিকৃতি আমরা একটা গোলক দিয়ে বলছিলাম যে আয়তন বিকৃতি, আমি একটা গোলকের কথা চিন্তা করি। দেখো এইরকম একটা গোলক নিলাম আমরা, ঠিক আছে, এটার আয়তন হলো বিআই, ইনিশিয়াল আয়তন, আদি আয়তন হলো কি বিআই। এটার চারদিকে আমরা বল প্রয়োগ করলাম, ঠিক আছে, চারদিকে আমরা বল প্রয়োগ করলাম, ঠিক আছে, এক বল প্রয়োগ করলাম চারদিকে। তাহলে এটা কি হবে? আয়তন প্রসারিত হয়ে যাবে, সম্প্রসারিত হয়ে যাবে। তাহলে এটার আয়তন যদি সম্প্রসারিত হয়, তাহলে যে বিষয়টা হবে সেই আয়তনটা আমরা বিএফ লিখলাম, ঠিক আছে। তাহলে যে বিকৃতি হলো, কি হলো? বিকৃতি হলো। কোন বলের দ্বারা বিকৃতি হলো? এই যে আমরা যে বলগুলো এখানে প্রয়োগ করলাম সেই বলের দ্বারা বিকৃতি হলো। তাহলে এই বলটাকে আমরা বলতেছি বিকৃতি সাধনকারী বল, ঠিক আছে, বিকৃতি সাধনকারী বল। তাহলে সংজ্ঞাটা আমাদের পীড়নটা কিরকম হবে? পীড়নটা হয়ে যাবে আমরা এফ বাই কি এ, অর্থাৎ বিকৃতি সাধনকারী বল বাই কি ক্ষেত্রফল। এখন দেখো আমরা ক্ষেত্রফলটা, এটার ক্ষেত্রফলটা কিরকম হবে আর এটার বলটা কত হবে। আমি যদি বলের মানগুলি দিয়ে দিই, মনে করো বলের মান দেওয়া আছে 10 নিউটন, এখানেও কিন্তু সব বল সমান হবে, কারণ কোন দিকে বল যদি বেশি হয় তাহলে বস্তুর অবস্থার পরিবর্তন হয়ে যাবে, অবস্থার পরিবর্তন কিন্তু করা যাবে না, অর্থাৎ ত্বরণ সৃষ্টি হয়ে যাবে, অর্থাৎ বস্তুর অবস্থার পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমরা বলের মান দিয়ে দিলাম কত? 10 নিউটন। ক্ষেত্রফলটা কি হবে? ঠিক আছে, ক্ষেত্রফলটা হবে এই বলটা কিন্তু আমরা এই গোলকের পৃষ্ঠ বরাবর প্রয়োগ করছি, তাহলে ক্ষেত্রফল হবে পৃষ্ঠের ক্ষেত্রফল। আমি প্রথমেই বলছি যে এই ক্ষেত্রফলটা সবসময় হবে বল যে অংশের উপর তুমি যে অংশের উপর বল প্রয়োগ করবা ঠিক ওই অংশের ক্ষেত্রফল। তাহলে গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল কত? আমরা জানি 4 পাই আর স্কয়ার, ঠিক আছে, 4 পাই আর স্কয়ার। তাহলে এই গোলকের একটা রেডিয়াস মনে করো দেওয়া আছে, রেডিয়াস দেওয়া আছে 1 মিটার। তাহলে এখানে যদি আমরা মানগুলি বসায় দেই 4 পাই ইনটু 1 স্কয়ার, তাহলে কিন্তু আমাদের রেজাল্টটা চলে আসে। দেখো রেজাল্ট এখানে ক্যালকুলেশন করলে যে রেজাল্টটা চলে আসবে সেটাই কিন্তু আমাদের এইটার পীড়ন, ঠিক আছে। তাহলে সংজ্ঞাটা কি রকম হবে? সংজ্ঞাটা আগে একই রকম হবে যে আয়তন বিকৃতি ঘটানোর জন্য একক ক্ষেত্রফলের উপর বিকৃতি সাধনকারী বলকে বলা হচ্ছে আয়তন পীড়ন। আবার বলতেছি, দেখো আয়তন বিকৃতি ঘটানোর জন্য একক ক্ষেত্রফলের উপর বিকৃতি সাধনকারী বলকে বলা হচ্ছে কি আয়তন পীড়ন। আর সেই আয়তন পীড়ন কিভাবে বের করে সেটা আমরা এখানে দেখিয়ে দিলাম, ঠিক আছে। এটা আমরা তো গোলক বলছি, যদি অন্য কোনো শেপ থেকে, যেমন মনে করো একটা গণক আছে, ঠিক আছে, গণকের আয়তন পীড়ন তুমি বের করবা, ঠিক আছে। একটা গণক আমি চিন্তা করি, দেখো এখানে আমি একটা গণক নিলাম, তোমরা সবাই গণক আঁকতে পারো।
দেখো এই যে আমরা এভাবে একটা গণক চিন্তা করলাম, এটা লাগিয়ে দিলাম, হ্যাঁ এটা মনে করো একটা গণক, ঠিক আছে। তাহলে এই গণকের চারদিক দিয়ে যদি আমি বল প্রয়োগ করি, চারদিকে যদি আমি বল প্রয়োগ করি, তাহলে এই গণকের কি হয়ে যাবে, আয়তন চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ চারদিকে যদি আমি ভিতরের দিকে বল প্রয়োগ করি তাহলে আয়তন কমে যাবে, বাহিরের দিকে যদি আমি বল প্রয়োগ করি তাহলে আয়তন কি বেড়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা বল প্রয়োগ করলাম, মনে করো এই দিকেও বল প্রয়োগ করলাম, এই দিকেও বল প্রয়োগ করলাম, ঠিক আছে, এই দিকেও বল প্রয়োগ করলাম, মানে সব দিকে আমরা বল প্রয়োগ করলাম এবং গণকের দৈর্ঘ্য ধরলাম L, ঠিক আছে। যেহেতু গণক তার মানে তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, তাহলে দৈর্ঘ্য L প্রস্থ মানে সব দিক দিয়ে কি L। তাহলে তার পীড়নটা আমরা কিভাবে বের করব, ঠিক আছে। তার পীড়ন, যেহেতু পীড়ন F/A, তাহলে F আমরা যে Fটা মনে করি এখানে আমরা সেই আগের মতো 10 নিউটন বলে প্রয়োগ করলাম, তাহলে 10। ক্ষেত্রফলটা হবে কি, যেহেতু আমরা গণকের চার দিক দিয়ে বল প্রয়োগ করব, তাহলে ক্ষেত্রফলটা হবে গণকের পৃষ্ঠের ক্ষেত্রফল। তাহলে গণকের পৃষ্ঠের ক্ষেত্রফল হলো, প্রত্যেক পৃষ্ঠের ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য মানে L স্কয়ার, ঠিক আছে। তাহলে 6টা পৃষ্ঠ আছে গণকের, তাহলে 6L স্কয়ার। তাহলে প্রত্যেকটা গণকের যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি দেওয়া থাকে, মনে করি এটার মান দেওয়া আছে 1 মিটার, তাহলে প্রত্যেকটার মানই 1, তাহলে আমাদের রেজাল্ট আসছে 10/6 1 স্কয়ার, অর্থাৎ 10/6। এটাই কিন্তু আমাদের রেজাল্ট আসছে নিউটন পার মিটার স্কয়ার, ঠিক আছে। এটা শুধু আমি গণক এবং গোলকের ক্ষেত্রে বললাম। যে কোনো বস্তুর যদি আয়তন পীড়ন তোমাকে বের করতে বলে, তাহলে আমরা ওই বস্তুর যে বলটা নিব সেই বলটা উপরে বসাবো সংজ্ঞা অনুসারে, এবং নিচে আমরা যে ক্ষেত্রফলটা বসাবো সেই ক্ষেত্রফলটা হবে যে অংশের উপর আমরা বল প্রয়োগ করব সেই অংশের পৃষ্ঠের, অর্থাৎ সেই পৃষ্ঠের এরিয়াটা আমরা নিব, ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, খুব ইজি কিন্তু। এরপরে আমরা দেখাচ্ছি তোমাদেরকে কৃত্তন পীড়ন, ঠিক আছে, মুচুর বা ব্যবর্তন পীড়ন। দেখো মুচুর বা ব্যবর্তন পীড়ন, আমরা বিকৃতির কথা চিন্তা করি। মুচুর বা ব্যবর্তন বিকৃতি কিরকম ছিল? মুচুর বা ব্যবর্তন বিকৃতি ছিল যে আমরা একটা বই দিয়ে দেখাইছিলাম। আমি যেহেতু গণক চিন্তা করলাম, আমরা গণক দিয়ে দেখাই, ঠিক আছে। বইও কিন্তু একটা গণবস্তু, হ্যাঁ। এই যে আমরা একটা গণক দিয়ে এখানে দেখাচ্ছি, দেখো এটা এখানে লাগিয়ে দিলাম, এটা এখানে লাগিয়ে দিলাম, এটা কিন্তু গণক আকার খুব সহজ পদ্ধতি গণক হয়ে গেল, ঠিক আছে। এখন আমরা এই যে তলটা, ঠিক আছে, এই তলটা অর্থাৎ এই গণকটা মনে করো একটা ফ্লোরে বা একটা টেবিলের উপরে আছে, তাহলে এই তলটা ভূমির সাথে বা টেবিলের সাথে স্পর্শ করে আছে। আমি এখানে এই জায়গায় বল প্রয়োগ করবো, এই যে এখানে বল প্রয়োগ করবো, ঠিক আছে, অর্থাৎ এইখানে বল প্রয়োগ করবো আমরা গণকের এই পৃষ্ঠে, এই যে এটাকে আমরা নাম দিয়ে দিলাম এ। গণকের এ পৃষ্ঠে আমি বল প্রয়োগ করবো, ঠিক আছে। কি করে না, বিকৃতি ঘটানোর জন্য। কি বিকৃতি? মুচের বিকৃতি ঘটানোর জন্য, হ্যাঁ, কৃন্তন বিকৃতি ঘটানোর জন্য, ঠিক আছে। কারণ আমরা পীড়ন মানে হলো আগে বিকৃতি ঘটাতে হবে, কারণ বলটা অবশ্যই বিকৃতি সাধনকারী বল হতে হবে, সেটা আমরা একদম ফার্স্টে জেনে এসেছি, ঠিক আছে। তাহলে দেখো এটার সাথে লেগে থাকার কারণে, ফ্র্যাকশন বলের কারণে, অর্থাৎ ঘর্ষণ বলের কারণে যে পরিমাণ বল তুমি উপরের দিকে নিবা, ঠিক সেই পরিমাণ বল নিচের দিকে আসবে। এটা আমি গত ক্লাসেই বলছি। তাহলে এই বস্তুটা যখন আমি এখানে বল প্রয়োগ করবো, তখন বস্তুটার আকৃতি কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। কিরকম হয়ে যাবে? অর্থাৎ এই বস্তুটা আমি পাশাপাশি গণকটাকে যদি আমি এইভাবে দিই, মনে করো এটা এরকম হয়ে গেল, ঠিক আছে, এরকম হয়ে গেল। বল প্রয়োগ করার পরে গণকটির শেপটা এরকম হয়ে গেল, ঠিক আছে। নিচের অংশটা দেখো এরকমই আছে, কিন্তু উপরের অংশটা এই যে এই সুজা এইখানে না থেকে উপরের অংশটা চলে গেল কি, আমি যখন ধাক্কা দিব উপরের অংশটা সামনের দিকে চলে গেল। একটা বই দিয়ে, আমি গত ক্লাসে বই দিয়ে দেখাইছিলাম, একটা বই বা একটা ডায়েরির ক্ষেত্রে তুমি এটাকে প্র্যাকটিক্যালি ভাবে করতে পারো, এরকম ঘটনা ঘটবে, ঠিক আছে। বল প্রয়োগের পরে ঘটনাটা এরকম হলো, ফ্র্যাকশন বলের কারণে এটা এখানেই রয়ে গেল, ঠিক আছে। তাহলে বিকৃতি হলো, যেহেতু বিকৃতি হলো সুতরাং আমরা এখানে কি পীড়ন পাবো, ক্লিয়ার। আচ্ছা, এখন এটার পীড়ন আমরা কিভাবে বের করবো? তাহলে যে বলটা প্রয়োগ করলাম 10 নিউটন বল প্রয়োগ করলাম, ঠিক আছে, বা অন্য যে কোনো বল তুমি প্রয়োগ করতে পারো, ঠিক আছে, এনি ভ্যালু যে কোনো মানের বল তুমি প্রয়োগ করলাম, এখানেও বল প্রয়োগ করলাম। তাহলে আমাদের মুচর বিকৃতিটা কি হবে? দেখো মুচর পীড়নটা কি হবে? মুচর পীড়ন, উপরে বল, নিচে হলো কি ক্ষেত্রফল। তাহলে বলের মান কত? 20 ক্ষেত্রফল। এখন ক্ষেত্রফল কোনটা হবে? ক্ষেত্রফল কি টোটাল গণকের ক্ষেত্রফল হবে? না, কারণ ক্ষেত্রফলটা হবে, আমরা আগেই বলছি যে ক্ষেত্রফলটা হবে যে অংশের উপর আমি বল প্রয়োগ করব ঠিক ওই পৃষ্ঠের ক্ষেত্রফল। তাহলে আমি কিন্তু একটা পৃষ্ঠের উপর বল প্রয়োগ করছি, তাহলে একটা পৃষ্ঠের ক্ষেত্রফল, তাহলে একটা পৃষ্ঠের ক্ষেত্রফল কি আসবে? দৈর্ঘ্য ইনটু প্রস্থ, অর্থাৎ L স্কয়ার, ঠিক আছে। যেহেতু গণকের দৈর্ঘ্য প্রস্থ সমান, তাহলে L স্কয়ার আসবে। তাহলে আমরা এটার মান যদি 1 মিটার দিই, তাহলে এখানে আসবে কি 20 1 স্কয়ার, তার মানে 20 নিউটন পার মিটার স্কয়ার। এই হলো আমাদের কৃন্তন পীড়ন, ঠিক আছে। আমরা দেখো আমি তোমাদেরকে তিনটা অংশ দেখাই।